আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সিনথিয়া রহমান। দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এখন থেকে দুর্নীতি করলে কারো রক্ষা নেই। বিকেলে জাতীয় সংসদে বাজেটের সাধারণ আলোচনায় অংশ নিয়ে এমন হুঁশিয়ার করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া নতুন অর্থ বছরে বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ নেওয়ার সক্ষমতা সরকারের আছে বলেও মন্তব্য করেন সরকার প্রধান। অধিবেশনে সংসদ সদস্যদের কণ্ঠভোটে অর্থ বিল 2024 পাশ হয়, আর আগামীকাল পাশ হবে 2024-25 অর্থ বছরের বাজেট। মারুফ রেজা রিপোর্ট। মাননীয় অর্থমন্ত্রী জনাব নির্ধারিত সময় শনিবার বিকেল 4টায় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় ও 2024-25 অর্থ বছরের বাজেট অধিবেশন। 2024-25 শুরুতে বাজেটের সাধারণ আলোচনায় অংশ নেন বিরোধী দলের নেতা গোলাম মোহাম্মদ কাদের। এ সময় দেশের চলমান অর্থনৈতিক অবস্থার বাস্তবতায় সংশয় ছিল বাজেট বাস্তবায়ন নিয়ে। এক কথা বলা যায়, অর্থনীতিতে সুশাসনের অভাব ও সে কারণে দুর্নীতি ও দুর্বাচনে যে ব্যাপকতা, তা থেকে উত্তরণ ব্যতীত বাংলাদেশের অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা সম্ভব নয়। বাজেটে মূল সমস্যার কোনো স্বীকৃতি ও সমস্যা মোকাবেলার দিক নির্দেশনা পাওয়া যায়নি। পরে আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের নেতার সমালোচনার জবাব দেন প্রধানমন্ত্রী। বলেন, বাজেট বাস্তবায়নের সক্ষমতা যেমন আছে, তেমনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিও রাখবে তার সরকার। কেউ বলছে ঘাটতি বাজেট, আবার কিছুক্ষণ আগে বিরোধী দলের নেতাও বললেন এই বাজেট বাস্তবায়ন সম্ভব না, বা আমাদের প্রবৃদ্ধির হার কমাতে হবে, বার্ষিক উন্নয়ন কর্মসূচি কমাতে হবে, ইত্যাদি ইত্যাদি। এবং এই চ্যালেঞ্জ নেবার মতো সক্ষমতা আছে কিনা। মাননীয় স্পিকার, চ্যালেঞ্জ নেওয়াটাই তো আমাদের কাজ। আমরা তো চ্যালেঞ্জ নিয়েই চলতে চাই এবং চ্যালেঞ্জ নিয়েই এগিয়ে যাচ্ছি। শতভাগ কখনো পূরণ হয় না, হওয়া সম্ভব না। তারপরে আমাদের একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকে যে এখানে আমরা যাব, আমরা কিন্তু তা যেতে পেরেছি। সরকারের নানা উন্নয়ন ফিরিস্তি তুলে ধরে সরকার প্রধান বলেন, 2009 সালে দায়িত্ব নেওয়ার পর থেকেই কখনো পেছনে ফেরেনি বাংলাদেশ। আমাদের লক্ষ্য হচ্ছে শুধু বাংলাদেশ না, আমরা এশিয়ান হাইওয়ের সাথে যুক্ত হব। বঙ্গবন্ধু সেতু, এশিয়ান হাইওয়ে 2 এবং এশিয়ান হাইওয়ে 4-1 এর সাথে যুক্ত হয় প্রতিবেশী দেশসমূহ যোগাযোগ সহজতর হবে, এবং এর সঙ্গে আমাদের রেল এবং সড়ক দুই যোগাযোগেই আমরা সংযুক্ত হব বিশ্বের সাথে। দুর্নীতি দমন প্রসঙ্গে হুঁশিয়ার ছিল প্রধানমন্ত্রীর কণ্ঠে। যে যতই চেষ্টা করুক আর কখনো দেশের ধ্বংস করতে পারবে না। এই স্বপ্নযাত্রার সেটা পূরণ করবে কে? করবে এদেশের মানুষ। মাঝখানে দুষ্ট প্রকৃতি থাকে, তো ওগুলো আমরা ধর্তব্যে নেই না। আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি, সে যেই হোক, দুর্নীতিতে কারো রক্ষা নেই। যারাই দুর্নীতি করবে আমরা করব। সরকার প্রধানের বক্তব্য শেষে অর্থমন্ত্রীর সমাপনী বক্তব্য আর সংসদ সদস্যদের কণ্ঠবশে অর্থ বিল 2024 পাশের মধ্য দিয়ে শেষ হয় অধিবেশন। সংসদে স্থিরীকৃত আকারে অর্থ বিল 2024 সর্বসম্মতিক্রমে পাশ হলো। মারুফ রেজা, আরটিভি, ঢাকা। বিএনপির কাছে তারেক রহমান এখন আতঙ্কের নাম, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, যারা দুর্নীতি নিয়ে কথা বলে তাদের মধ্যেও দুর্নীতিবাজ আছে। বিএনপির দুর্নীতিবাজ নেতা তারেক রহমানকে দেশে এনে শাস্তি দিলে অনেকে সম্পদের পাহাড় গড়তে সাহস পাবে না বলে জানান কাদের। বলেন, যারা ক্ষমতার দাপট দেখাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। ইতিহাসের নানা বাঁক পেরিয়ে রাজধানীর পুরান ঢাকার রোজ গার্ডেনে জন্ম নেয়া বাংলাদেশ আওয়ামী লীগের 75 বছর পূর্তি উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এই আলোচনা সভা। শনিবার দুপুর থেকে মহানগরের 24টি থানা ও 75টি ওয়ার্ড থেকে ব্যানার, ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ওই স্বাধীনতা বিরোধী শক্তি, ওই জামাত। বেগম খালেদা জিয়ার মুক্তির নামে বিএনপি রাজনৈতিক ফায়দা লুটতে চায় জানিয়ে আওয়ামী লীগ নেতারা বলেন, আন্দোলন করে কোনো লাভ নেই। আন্দোলনের হুমকি দেবেন না, আন্দোলন করে কোনো লাভ হবে না। বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার সুস্থতা চায় না, ওরা চায় এই অসুস্থতা নিয়ে রাজনীতি করে আওয়ামী লীগ সরকারকে বিরুদ্ধে মিথ্যাচার করা। আওয়ামী লীগ হলো আঘাত আসলে আমরা পাল্টা আঘাত দিতে পারি, আমরা গর্জে উঠি, আমাদেরকে ধ্বংস করা এত সহজ নয়। তারেক রহমান বিএনপির আতঙ্কের নাম বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপিতে এখন আতঙ্কের নাম তারেক রহমান। মধ্যরাতে টেমস নদীর পার থেকে ফরমান আসে,
ক্ষমতার জন্য বিএনপি যে কোনো দাসত্ব মেনে নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ক্ষমতার দাপট দেখালে কাউকে ছাড় দেয়া হবে না। ক্ষমতার জন্য আপনারা যে কারো দাসত্ব মেনে নিতে কোনো আপত্তি আপনাদের, ক্ষমতার দাপট কেউ দেখাবে না। আগস্টের পর জেলা পর্যায়ে সমাবেশ করবে আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। জয় বাংলা, জয় বাংলা। বিপুল দেবরাই, RTV, ঢাকা। আওয়ামী লীগের হাতে দেশ নিরাপদ নয়, তারা দেশকে ধ্বংস করে দিয়েছে। খালেদা জিয়াকে মুক্ত না করলে সরকারকে যে কোনো পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম জিয়ার মুক্তিতে কোনো আপোষ হবে না হুঁশিয়ারি দিয়ে সবাইকে আগামী আন্দোলন কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান দলের সিনিয়র নেতারা। নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশে এসব কথা বলেন তারা। রিপোর্ট করেছেন জাহিদ রহমান। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই সমাবেশে যোগ দিতে ঢাকার বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে নেতাকর্মীদের ঢল নামে। ফ্যাসিবাদ কায়েম রাখতেই অবৈধ সরকার খালেদা জিয়াকে অন্যায়ভাবে বন্দী রেখেছে অভিযোগ করে বিএনপি নেতারা অবিলম্বে তার মুক্তি দাবি করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে কোনো মূল্যে মুক্তি দিতে হবে, কোনো আপোষ কোথাও কারোর সঙ্গে আমাদের হবে না। তাকে আমরা মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। কোনো পরিস্থিতিতেই কোনো কিছু কোনো বাধা আমরা মেনে চলবো না। যেখানে অন্যায় আইনে পরিণত হয় সেখানে প্রতিরোধ অনিবার্য। লড়াই আরো বেগবান, আরো শক্তিশালী হয়ে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে হবে। বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র ও বেগম জিয়াকে আলাদা করে দেখার সুযোগ নেই। আজকে এই সরকার এই দেশকে ধ্বংস করে দিয়েছে। যারা রাঘব বোয়াল, যারা এই চুরির হোতা, তাদেরকে কিন্তু এখন পর্যন্ত ধরা হচ্ছে না। বেগম খালেদা জিয়া যিনি গণতন্ত্রের মা, যিনি গণতন্ত্রের সঙ্গে একাত্ম, তাকে বাদ দিয়ে গণতন্ত্র চিন্তা করতে পারে না। তাকে মিথ্যা মামলায় জড়িয়ে আজকে সাজা দিয়ে আটক করা হয়েছে। প্রায় 6 বছর তিনি আটক আছেন। কত রকমের সব কৌশল বের করে, নতুন নতুন কৌশল। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, দেশনেত্রীকে মুক্ত করুন, অন্যথায় আপনাদেরকে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে। চোরবাটপাটরা মুক্তি পেলেও খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটকে রাখা হয়েছে বলেও সমাবেশে অভিযোগ করেন বিএনপি নেতারা। জাহিদ রহমান, RTV, ঢাকা। মাত্র 23 থেকে সর্বোচ্চ 55,000 টাকা বেতন স্কেলে সরকারি চাকরিতে যোগ দিয়ে প্রতি মাসে কামিয়েছেন 4.5 কোটি টাকা। 19 বছরের চাকরি জীবনে বছরে আয় তার 52 কোটি টাকার উপরে। জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের 19 বছরের চাকরি জীবনের বিপুল আয়ের পরিসংখ্যান এটি। মিলেছে নামে বেনামে 700-রও বেশি ব্যাংক হিসাবের তথ্য। তবে এখনও নিয়মিত অফিস করছেন তিনি। আবুল হাসানের ক্যামেরায় তার সম্পদের চিত্র তুলে ধরছেন সুমন তানভীর। রাজধানী রমনার সিদ্ধেশ্বরী রোডের স্বপ্ন নিলয় অ্যাপার্টমেন্ট। চাকচিক্য আর আভিজাত্যে রয়েছে রাজকীয় ভাব। নিরাপত্তা কর্মীদের দেওয়া তথ্য বলছে, ভবনটির সর্বনিম্ন ফ্ল্যাটের আকার 2300 স্কয়ার ফিট। বর্তমানে যার বাজার মূল্য আছে ন্যূনতম 3 কোটি টাকা। অথচ RTVর হাতে থাকা নথি বলছে, এই ভবনের 10 তলায় প্রায় 3000 বর্গ ফুটের একটি ফ্ল্যাটের মালিক জাতীয় রাজস্ব বোর্ডের 43,000 থেকে সর্বোচ্চ 69,000 টাকা বেতনে চাকরি করা 5ম গ্রেডের একজন সরকারি কর্মকর্তার। ফয়সাল নামের ওই কর্মকর্তার নাম বলতেই নিরাপত্তা কর্মীরাও চেনেন তাকে। যদিও প্রথমে ফয়সাল নামে কাউকে চেনেন না বলে জানান তারা। দুদিন আগে আমি দেখছি আর কি, এরপরে আর আমার সাথে দেখা হয় না বা কথা হয় না। থাকতেন এখানে? হ্যাঁ, এখানে থাকতেন। এবার ওই কর্মকর্তাকে খুঁজতে দুদকের নথি অনুযায়ী বেইলি রোডের একটি বাসায় যায় RTV। ফয়সালের ঠিকানা হিসাবে এই বাসাটির কথাই উল্লেখ আছে দুদকের নথিতে। নিরাপত্তা কর্মীকে ফয়সালের কথা জিজ্ঞেস করতেই চেনেন তাকে, তবে জানান ইদানিং এই বাসায় থাকছেন না তিনি। এখানে আসলে 2-3 বছরের মতো ছিলেন না, হেমলিনি থাকতেন। 2005 সালে NBR এর সহকারী কমিশনার হিসেবে চাকরি জীবন শুরু করেন এই কর্মকর্তা। 19 বছরের চাকরি জীবনে শুধু নিজের নামে নয়, মেরাদিয়া শ্বশুরের নামেও কিনেছেন 4.5 কোটি টাকার জমি।
ভাটারা থানার বড় কাঁঠালদিয়া এলাকার বসুন্ধরা আবাসিক প্রকল্পে স্ত্রীর নামে একাধিক প্লট কিনেছেন। বড় কাঁঠাল দিয়ে মৌজা কোনটা? নারায়ণগঞ্জের রূপগঞ্জেও ৪টি দলিলে জমিসহ ফয়সালের নামে বিভিন্ন স্থাবর সম্পদের তথ্য পেয়েছে দুদক। স্ত্রী ও শাশুড়ির নামে 2,55,00,000 টাকার সঞ্চয়পত্র, 19 ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে 87টি অ্যাকাউন্টেরও খোঁজ মিলেছে। সব মিলিয়ে তার নামে বেনামে ইতিমধ্যে 28 কোটি টাকার উপরে সম্পদের সন্ধান পেয়েছে দুদকের তদন্ত দল। ইতিমধ্যে সেই সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত। এই প্রপার্টিগুলো, এই অর্থগুলো যদি এখনই জব্দ করা না হয়, পরবর্তীতে রাষ্ট্র বরাবর এগুলি জব্দ করা যাবে না এবং প্রপার্টিগুলো, অর্থগুলো ব্যাহত হয়ে যাবে। দুদকের তথ্য বলছে, ট্যাক্স কর্মকর্তাদের অর্থের বিনিময়ে বদলি, আয়করদাতাদের ভয়ভীতি প্রদর্শন সহ অন্তত 1000 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন ফয়সাল। মিলেছে তার নামে বেনামে 700-র বেশি ব্যাংক হিসাবের তথ্য। উনি বদলি বাণিজ্যের সঙ্গে ইনভলভ, উনি অর্থ আদায় করত, তারপরে ওনার বিভিন্ন অনিয়ম, প্রায় সব মিলে 1000 কোটি টাকা আত্মসাতের এলিগেশন। দুদক তার সম্পদের খোঁজ চালাচ্ছে এমনটি বুঝতে পেরে নিজ ও তার স্ত্রীর নামে থাকা জলশিরি প্রকল্পের 2.5 কোটি টাকার একটি প্লট গত 31 জানুয়ারি দ্রুত বিক্রি করে দেন তিনি। সুমন তানভীর, RTV, ঢাকা। এবার বাংলাদেশের জন্য $65 কোটি ঋণ অনুমোদন করল বিশ্বব্যাংক, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 7,638 কোটি 15 লাখ টাকা। শনিবার ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালনা বোর্ড এই অর্থ অনুমোদন করে। মূলত বাংলাদেশকে বে টার্মিনাল, গভীর সমুদ্র বন্দর উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বিনিয়োগে সহায়তা করতে $65 কোটি ঋণ দেওয়া হচ্ছে। এছাড়া বন্দরের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমদানি ও রপ্তানি খরচ কমিয়ে আনাও সহজ হবে বলে জানায় বিশ্বব্যাংক। গুড়িয়ে দেওয়া হলো সাদিক এগ্রোর আরও একটি খামার। দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় রামচন্দ্রপুর খালের পাশে অবৈধভাবে বানানো খামার সহ 9টি পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়। খালের দখলদারদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত রাখা হবে বলে জানান ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাক্কাব্বির আহমেদ। নাজমুল হোসেন স্যামনের ক্যামেরায় আরও জানাচ্ছেন রফিকুল ইসলাম। সকাল 10টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় সাদিক এগ্রোর অবৈধ স্থাপনা উচ্ছেদের পর রামচন্দ্রপুর খালের উদ্ধার করা অংশের খনন কাজ শুরু করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ভেকু মেশিন দিয়ে শুরু হয় দীর্ঘদিন ধরে খালের জমিতে ফেলা মাটি ও আবর্জনা অপসারণের কাজ। বছর 10 আগেও যেখানে পানি প্রবাহ ছিল, দখল দৌরাত্মে এখন প্রায় অস্তিত্বহীন রামচন্দ্রপুর খালের এই অংশ। এখানে আর 8-10 বছর আগেও মনে করেন খাল ছিল, পুরা পানি, একদম সাপা পানি ছিল। মমতা হাউজিং এগুলো পুরোটাই হয়েছিল। এই আস্তে আস্তে ভর্তি ডেভেলপ হইতে বাস বেড়িবাঁধ হইল, আর এই ডেভেলপ হওয়া শুরু হইল। সকালে খাল খননের কাজ শুরু হলেও দুপুরের দিকে শুরু হয় উচ্ছেদ অভিযান। এতে সাদিক এগ্রোর আরও একটি খামার সহ উচ্ছেদ করা হয় 9টি পাকা স্থাপনা। এ সময় গরু ছাগল নিয়ে এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে খামার কর্মীরা। এটা তো আমরা রীতিমতো অবাক যে আমরা জানি যে সেটা ভাড়া দেই, তার মানে আমাদের জায়গায় তাকে ভাড়া দেই, সে ভাড়া নিচ্ছে, তার মানে আমাদের এটা বৈধ জায়গা, সেটাই তো আমরা জানবো। এখন এইটার উপরে এখন 100 আমরা তো মানে হতবাক রীতিমতো। খামারের সাথে ভাঙা পড়েছে বেশ কিছু বস্তিঘর। মাসের শেষ সময়ে হঠাৎ ঘর হারিয়ে দিশেহারা কিছু মানুষ। আজকে 3টা দিন ধরে আমরা এই রাস্তায় এই লাদা বাচ্চা লইয়া থাকতাছি। এটুক সময়ের মধ্যে আর বাংতি মাসে আমরা একটা ঘর লইমু ছায়া মাস চিন্তা, এমন কোনো সময় আমার কাছে নাই। সিটি কর্পোরেশন কর্মকর্তারা বলছেন, শুধু রামচন্দ্রপুর খাল নয়, ঢাকার সব খালই ক্রমান্বয়ে দখলমুক্ত করা হবে। খালের ব্যাপারে জিরো টলারেন্স, যা কিছু পাবো খালের পাশে যে সকল ভবন, অবৈধ স্থাপনা যে এবং নীতিমালা, হাইকোর্ট, মহামান্য হাইকোর্টের যে নির্দেশনা, সেগুলি বাস্তবায়ন করতে আমরা এসেছি। 3 দিনের অভিযানে প্রায় 70টি স্থাপনা গুড়িয়ে দিয়ে এখন পর্যন্ত 20 বিঘা জমি উদ্ধার করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। এক পশলা বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন সড়ক। পথে নেমে চরম ভোগান্তিতে পড়ে নগরবাসী। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় এই অবস্থা বলে অভিযোগ ভুক্তভোগীদের। আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী 4 জুলাই পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। স্বল্পমেয়াদী বন্যা হতে পারে সিলেট ও সুনামগঞ্জে। এদিকে পার্বত্য অঞ্চলে ভূমিধসের আশঙ্কার মধ্যেই বান্দরবানে পাহাড় ধসে একজনের মৃত্যু হয়েছে। ইমরুল কাসের রিপোর্ট।
সকালে 53 মিলিমিটার বৃষ্টিতে ডুবে যায় রাজধানীর কাজীপাড়া, শেওড়াপাড়া, ধানমন্ডি 27 নম্বর সহ বিভিন্ন সড়ক। পথে নেমে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। মিরপুরে অত্যাধুনিক মেট্রো রেল চললেও সড়কে পানি জমে যাওয়ায় মেট্রো স্টেশনে পৌঁছানোই কঠিন হয়ে পড়ে। পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উন্নয়নের সুফল বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ নগরবাসীর। পানি একটু বৃষ্টি হলে পানি হয়ে যায় কোমর। এই যে বৃষ্টি হইলে মনে করেন যে গাড়ি ঘোড়া মানুষ চলাফেরা খুবই অসুবিধা হয়। আগামী 4 জুলাই পর্যন্ত সারা দেশে বৃষ্টির এই প্রবণতা থাকবে। কোথাও মাঝারি, কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলে জানায় আবহাওয়া অফিস। বাংলাদেশের উপকূলীয় এলাকায় বিশেষ করে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে জলীয়বাষ্প সমৃদ্ধ বাতাসের যোগান বৃদ্ধি পেয়েছে। ফলে আজকে থেকে সারা বাংলাদেশেই বৃষ্টিপাতের তীব্রতা বেড়ে যাবে এবং আগামী 4 জুলাই পর্যন্ত সারা বাংলাদেশেই থেমে থেমে বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টির কারণে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের বেশ কিছু এলাকা নতুন করে তলিয়ে যেতে পারে। আশঙ্কা রয়েছে পাহাড় ধসেরও। এরই মধ্যে বান্দরবনে পাহাড় ধসে একজন নিহত হন। আগামী কয়েকদিন ধরে এই বৃষ্টিপাতের তীব্রতার ফলে সিলেট এবং তার পার্শ্ববর্তী এলাকায় অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে এবং এই যে গভীর সঞ্চালনশীল মেঘমালা তো অব্যাহত রয়েছে উত্তর বঙ্গোপসাগরে, সেই কারণে উপকূলীয় এলাকায় অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বজ্রপাত হতে পারে। এই কারণে সকল সমুদ্রবন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতার সংকেত দেখে যেতে বলা হয়েছে। ভোলা, ঝালকাঠি সহ উপকূলীয় এলাকার নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। সাগরের লঘুচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। ইমরুল কায়েস, RTV। এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে কাল। 8টি সাধারণ ও কারিগরি শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষা হবে। তবে বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের পরীক্ষা 9 জুলাই থেকে শুরু হবে। প্রশ্ন ফাঁস ও নকল মুক্ত পরীক্ষা নিশ্চিত করতে আজ থেকে 11 আগস্ট পর্যন্ত 44 দিন দেশের কোচিং সেন্টার বন্ধ থাকবে। তবে বিসিএস পরীক্ষার প্রস্তুতি কেন্দ্রিক কোচিং সেন্টারগুলো খোলা রাখা যাবে। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা 14,50,790। মোট শিক্ষা প্রতিষ্ঠান 2,725টি। কেন্দ্রের সংখ্যা 9,463। দেশের বাইরে এবার 281টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষার আয়োজন করা হয়েছে। লিখিত পরীক্ষা শেষ হবে 11 আগস্ট। নোয়াখালীর সেনবাগের বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগ, যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য 260 জন প্রার্থী আবেদন করেছেন। সন্ধ্যায় উপজেলা পৌর শহরের উপজেলা যুবলীগের অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহ্বায়ক ও নোয়াখালী জেলা পরিষদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম বাবু। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গিয়াসউদ্দিন জীবন চৌধুরী, কাদরা ইউনিয়নের চেয়ারম্যান গিয়াসউদ্দিন ভুইয়া ও অর্জুনতলা ইউনিয়নের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রিপন সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পেইন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠান এশিয়ান পেইন্টস উদ্বোধন করল কালার নেক্সট 2024। বিকেলে রাজধানীর একটি হোটেল প্রতিষ্ঠানটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এর ঘোষণা দেয়। কালার নেক্সট বিস্তৃত পরিসরে রং, উপকরণ, টেক্সচার, ফিনিশ এবং ট্রেন্ডের ডিজাইন দিক নির্দেশনা তুলে ধরে। এ সময় এশিয়ান পেইন্টস ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী প্রজ্ঞান কুমার বলেন, বাংলাদেশের বর্ণিল মনোমুগ্ধকর সংস্কৃতির সঙ্গে মানানসই রং নিয়ে গ্রাহক ও ভোক্তাদের মাঝে আগ্রহ রয়েছে। এশিয়ান পেইন্টস প্রতিনিয়ত গবেষণার ভিত্তিতে স্থানীয় সম্পর্ক বিশ্লেষণের মাধ্যমে ভোক্তাদের চাহিদার প্রতিফলন ঘটায় ও বিভিন্ন ডিজাইনকে অনুপ্রাণিত করে। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে কেউ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ঘোষিত চূড়ান্ত ফলাফলে সংস্কারপন্থী প্রার্থী মাসুদ পেজেশকিয়ান 1 কোটির বেশি ভোট পেয়ে এগিয়ে আছেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে থাকা সাইদ জালেলি পেয়েছেন 94 লাখের বেশি ভোট। তবে কোনো প্রার্থী শতকরা 50% ভোট পেতে ব্যর্থ হওয়ায় ভোট গড়িয়েছে দ্বিতীয় পর্বে। এদিকে পেজেশকিয়ানকে ঠেকাতে সাইদ জালেলিকে সমর্থন দিয়েছেন মোহাম্মদ বাকের কলিপফ। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। শুক্রবার অনুষ্ঠিত ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীদের কেউই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দেশটিতে অনুষ্ঠিত হবে রান অফ অর্থাৎ দ্বিতীয় দফায় ভোট।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত অস্থায়ী ফলাফলে দেখা যায় 1 কোটিরও বেশি ভোট পেয়ে এগিয়ে আছেন কট্টরপন্থী আইন প্রণেতা মাসুদ পেজেশকিয়ান। অন্যদিকে 90,40,000 ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছেন কট্টরপন্থী কূটনীতিক সাইদ জালিলি। তৃতীয় অবস্থানে আছেন মোহাম্মদ বাকের কলিবফ। নিয়ম অনুযায়ী কোনো প্রার্থী যদি ন্যূনতম 50% ভোট না পান তবে নির্বাচন গড়ায় দ্বিতীয় দফায়। তাই দ্বিতীয় দফায় আগামী 5 জুলাই প্রথম ও দ্বিতীয় অবস্থানে থাকা 2 প্রার্থীর মধ্যে হবে প্রতিদ্বন্দ্বিতা। নির্বাচন কমিশনের তথ্য মতে দেশটির মোট ভোটার সংখ্যা 60 মিলিয়ন, এর মধ্যে ভোট পড়েছে 24 মিলিয়ন। সে হিসেবে ভোটার উপস্থিতির হার ছিল 40%। গেল 19 মে হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসির মৃত্যুতে শূন্য হয়ে পড়ে প্রেসিডেন্ট পদ। সংবিধান অনুযায়ী 50 দিনের মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। তবে এই নির্বাচনের মধ্য দিয়ে ইরানের পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। আন্তর্জাতিক অঙ্গনে ইরানের প্রেসিডেন্টের ভূমিকা বড় করে দেখা হলেও দেশের প্রকৃত ক্ষমতা থাকে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হাতে। ইমতিয়াজ আহমেদ, RTV। গাজার সোজায়া এলাকায় ইসরায়েলি স্থল হামলায় নতুন করে বাস্তুচ্যুত হয়েছে কমপক্ষে 60 থেকে 80,000 ফিলিস্তিনি। জাতিসংঘের মানবিক কার্যক্রম সমন্বয় দপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে গাজায় রাতভর ইসরায়েলি হামলায় 4 শিশুসহ 6 জন নিহত হয়েছে, আহত হয়েছে 15 জন। এসব এলাকায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে কঠোর যুদ্ধে লিপ্ত হয় ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস। এতে 4 ইসরায়েলি সেনা নিহত হয়, আহত হয় 5 জন। এছাড়া হিজবুল্লাহকে লক্ষ্য করে দক্ষিণ লেবাননেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। 22 কোটি 20 লাখ টাকার ঘাটতি বাজেট পাশের মাধ্যমে সম্পন্ন হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বার্ষিক কংগ্রেস। ঘাটতি পূরণে সরকারের কাছে সহযোগিতা চাওয়ার কথা জানিয়েছে বাফুফে। রাজধানীর একটি 5 তারকা হোটেলে জাঁকজমকভাবে আয়োজিত এই কংগ্রেসে যোগ দেন সারা দেশ থেকে আসা কাউন্সিলররা। এতে বার্ষিক কার্যবিবরণী, জনশক্তি নিয়োগ সহ অনুমোদন করা হয় অডিট রিপোর্ট। তবে চমক হিসাবে নির্বাচনের আগ মুহূর্তে নারী লীগের শীর্ষ 4 ক্লাবকে কাউন্সিলরশিপ প্রদান করে কংগ্রেস। এছাড়া নতুন 2টি ঘরোয়া আসর আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। রাতের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।